হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। তো সত্যি ইরানের মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রোটেস্ট চলছে। অ্যাকচুয়ালি ইরান বলা হচ্ছে যে কিছু অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং জানুয়ারির প্রথম দিক থেকে তোমরা জানো ইরানের মধ্যে একটা হিউজ কি বলবো প্রোটেস্ট শুরু হয়েছে এবং সেইখানে আমাদের চলে এসছে সেই প্রোটেস্টকে আরও আগুন দিতে এবং তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চলে এসছে আমাদের আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। এবং সত্যি কথা বলতে সেখানে আগুনে ঘি ঢালছে এবং হয়তো আমি জানি না, জল্পনা আছে যে হয়তো আমেরিকা ইরানের প্রতি কঠোর নীতি অ্যাপ্লাই করতে পারে, যেটা এর আগেও করেছে। তো এখানে বলছে ইরানেই নাস্তানাবুদ, ডেল্টা ফোর্স পালাতে হয় সব ফেলে। আচ্ছা, ডেল্টা ফোর্স হচ্ছে আমেরিকার একটা অন্যতম ফোর্সের মধ্যে একটা। আমেরিকার বাইরে যদি কোনো অপারেশন লিড করতে হয় তো সেক্ষেত্রে এই ডেল্টা ফোর্সকেই পাঠানো হয়। তো এখানে কেন ইরানে নাস্তানাবুদ হয়েছিল ডেল্টা ফোর্স এবং সব পালাতে হয়েছিল কেন, সেটা চলো এই প্রতিবেদনের মধ্যে দেখে নিই, তারপরে এই নিয়ে বিস্তারিত কথা হবে। লেটস স্টার্ট। ভেনেজুয়েলায় সফল অভিযানের পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের অভিজাত সামরিক ইউনিট ডেল্টা ফোর্স। চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ অভিযান চালায় তারা। এটিকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিযান বলা হচ্ছে। এই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। মাত্র ২০ মিনিটের অভিযানে কড়া নিরাপত্তা ভেঙে প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়ে ডেল্টা ফোর্স। এটি আধুনিক সামরিক ইতিহাসে এক বিস্ময়কর বিতর্কিত ঘটনাও বটে। এবার অনেকেই মনে করছেন একই তরিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও তুলে আনতে পারবে যুক্তরাষ্ট্র। ঠিক সেখানেই দাঁড়িয়েই ডোনাল্ড ট্রাম্পকে চোখ রাঙাচ্ছে ইতিহাস। বর্তমানে এই সাফল্যের আড়ালেই রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের এক করুণ অধ্যায়। আজ থেকে প্রায় ৪ দশক আগে ইরানের মরুভূমিতে একই ডেল্টা ফোর্সের জন্য রচিত হয়েছিল ভয়াবহ বিপর্যয়কর পরিণতি, যা এখনও সামরিক বিশ্লেষকদের কাছে এক বড় শিক্ষা, ভয়াবহ ব্যর্থতার উদাহরণ। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তেহরানে যুক্তরাষ্ট্রের দূতাবাস দখল করে নেয় বিপ্লবী ছাত্ররা। ওই সময়ে ৫২ জন মার্কিন কূটনীতিক ও কর্মীকে জিম্মি করা হয়। দীর্ঘ কয়েক মাস কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েও তাদের মুক্ত করতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। এতে তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের ওপর রাজনৈতিক চাপ চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত ১৯৮০ সালের এপ্রিলে প্রেসিডেন্ট কার্টার গোপন সামরিক অভিযানের অনুমোদন দেন। অভিযানের নাম ছিল অপারেশন ইগল ক্ল। এই অভিযানের দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশিক্ষিত ও দুর্ধর্ষ ইউনিট ডেল্টা ফোর্সকে। অভিযানের লক্ষ্য ছিল তেহরানের দূতাবাস থেকে জিম্মিদের উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনা। পরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টার ও C-130 পরিবহন বিমানের মাধ্যমে ইরানের ভেতরে প্রবেশ করার কথা ছিল ডেল্টা ফোর্সের। ইরানের মরুভূমির একটি গোপন স্থানে ডেজার্ট ১ নামে পরিচিত এলাকায় প্রথম ধাপে মিলিত হওয়ার কথা ছিল বাহিনীগুলোর। কিন্তু শুরু থেকেই অভিযানে দেখা দেয় একের পর এক সমস্যা। মরু ঝড়ের কারণে একাধিক হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটিতে পড়ে। ৮টি হেলিকপ্টারের মধ্যে একে একে অকেজো হয়ে যায় ৩টি। নির্ধারিত ন্যূনতম সংখ্যক হেলিকপ্টার না থাকায় পুরো অভিযান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযান প্রত্যাহারের সময়ে ঘটে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। একটি RH-53D হেলিকপ্টার অতিরিক্ত জ্বালানি বহনকারী একটি C-130 বিমানের সঙ্গে সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুনে পুড়ে যায় উভয় উড়োজাহাজ। এতে ৫ জন বিমান বাহিনীর সদস্য ও ৩ জন মেরিন সহ মোট ৮ জন মার্কিন সেনা নিহত হয়। ব্যর্থ ওই অভিযানে ডেল্টা ফোর্সকে ফেলে যেতে হয় হেলিকপ্টার, অস্ত্র, মানচিত্র এবং নিহত সহকর্মীদের মরদেহ। বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র। অনেক বিশ্লেষকদের মতে এই ব্যর্থতা ১৯৮০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিমি কার্টারের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ইরানের তৎকালীন নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এই ঘটনাকে আল্লাহ প্রদত্ত শাস্তি হিসেবে আখ্যা দেন। তার মতে বালুঝড় ও মরুভূমির প্রতিকূলতাই ছিল বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আল্লাহর প্রতিরোধ। তবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র তাদের বিশেষ অভিযান কাঠামোতে বড় ধরনের সংস্কার আনে।
পরবর্তীতে গঠন করা হয় যুক্তরাষ্ট্র স্পেশাল অপারেশনস কমান্ড। দীর্ঘ 444 দিন পর 1981 সালের 20 জানুয়ারি রোনাল্ড রেগানের শপথ গ্রহণের দিন ইরানের সেই জিম্মি সংকটের অবসান ঘটে। সামরিক ইতিহাসে অপারেশন ঈগল ক্ল আজও রয়ে গেছে ডেল্টা ফোর্সের সবচেয়ে ব্যর্থতম কিন্তু শিক্ষণীয় অধ্যায় হিসেবে। মানে সব থেকে অন্যতম যে ফোর্স তারাও ব্যর্থ হয়েছিল কিন্তু, হ্যাঁ, এই জন্য বলে ওপরওয়ালা যাকে রাখে তাকে মারতে পারে না কেউ। তো এই জন্য বলে তুমি যতই নিজেকে সর্বশক্তিমান মনে করো না কেন, তোমার থেকেও বড় শক্তিমান আছে একজন। আর সে যদি মনে করে যে কাউকে বাঁচাবো, তোমার কোনো ক্ষমতা নেই তার কোনো ক্ষতি করার। এই জন্য এটা কিন্তু একদম পদে পদে এই প্রতিবেদনের যে তথ্যগুলো উঠে আসলো, এই কথাটা কিন্তু সেই প্রতিবেদনের সাথে পদে পদে মিলে যায়। এবং এখানে আমি জানি না, আমার মনে হয় যে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমার মনে হয় নাক না গলানোই উচিত, যতক্ষণ না তাদের সরকার চাইছে বা তাদের জনতা চাইছে, ঠিক আছে, যে আউটসাইড থেকে কেউ আসুক এবং তাদেরকে হেল্প করুক। এরকম যদি হয় সেক্ষেত্রে আমার মনে হয় বাইরে থার্ড পার্সন ইন্টারফেয়ার করা উচিত। আদারওয়াইজ আমার মনে হয় তাদের গভর্নমেন্ট এবং তাদের যে নর্মাল পিপল আছে, যারা আম জনতা আছে, তারা আমার মনে হয় বসে ডিসাইড করে নিতে পারবে যে তাদের কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। কিন্তু এখান থেকে যখনই একটা থার্ড পার্সনের এন্ট্রি হয় তখন কিন্তু সেখানে স্বার্থ চলে আসে, সেখানে জিও পলিটিক্স চলে আসে, সেখানে কিন্তু একাধিক জিনিস চলে আসে এবং সেই সিচুয়েশনটা কিন্তু কন্ট্রোলের থেকে বরঞ্চ আরও আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এবং যে মাঝখানে আসবে, যে থার্ড পার্সন মাঝখানে আসবে, সে কিন্তু স্বার্থ ছাড়া আসবে না। যাকেই সাপোর্ট করতে আসুক না কেন, এই দুই টিমের মধ্যে গভর্নমেন্ট এবং নর্মাল মানুষের মধ্যে যাকেই সাপোর্ট করতে থার্ড পার্টি আসুক না কেন, সে কিন্তু কোনো রকমভাবে নিজের স্বার্থের জন্যই আসবে। যে আজকে যদি নর্মাল পিপলকে সাপোর্ট করতে আসে, সেক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো তার কাছে স্বার্থ থাকবে। এবং যদি গভর্নমেন্টকে সাপোর্ট করে সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্টের সাথে ওদের কোনো আলাদা ডিল থেকে থাকবে। তো সত্যি কথা, অ্যাকচুয়ালি আমেরিকা ভেবেছে ইরানকে ভেনেজুয়েলা, যে টুক করে রাত্রেবেলা যাব, ডেল্টা ফোর্সকে নামাবো, টুক করে নিয়ে চলে আসবো। কিন্তু অ্যাকচুয়ালি ইরান কিন্তু সেই জিনিস নয়। ইরান হচ্ছে, প্রথম কথা, ইরানের সামরিক শক্তি এবং ইরানের যে পুরো পরিকাঠামোটা, সেটা কিন্তু ভেনেজুয়েলার থেকে অনেক বড়। ইরান অ্যাকচুয়ালি অনেক বড় দেশ এবং অনেক শক্তিশালী দেশ ভেনেজুয়েলার থেকে। অ্যাকচুয়ালি ভেনেজুয়েলা মানে এক কথায় আমেরিকার কাছের গোড়ায় ছিল, টুক করে গেছে, টুক করে গিয়ে নিয়ে চলে এসছে এবং তাদের সামরিক বাহিনী ধারাকে ধারা রয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় না ইরানের ক্ষেত্রে সেটা হবে। এবং যদি আমার মনে হয় ইরানের মধ্যে অভ্যন্তরীণ কোনো প্রবলেম থেকে থাকে, সেটা ওরা সলভ করে নিতে পারে। তো এই নিয়ে তোমাদের কি মতামত আছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।